আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সাথে আছি জ্যোতি সরোবর। ঈদের রংপুর অঞ্চলের মানুষের জন্য এবারও নেই বিশেষ ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, কেন দেয়া হয়নি বিশেষ ট্রেন, কি বলছে রেলওয়ে কর্তৃপক্ষ? হ্যালো। জানতে চাচ্ছিলাম কেন দেয়া হয়নি এই বিশেষ ট্রেন, কি বলছে রেলওয়ে কর্তৃপক্ষ? রেলওয়ে স্টেশনে আমরা আপনি জানেন যে রংপুর একটি পুরনো স্টেশন এবং পুরনো শহর। প্রতি মাসেই আমরা এখানে যেমনটি শুনেছি যে প্রতি মাসে 1 কোটি টাকার উপরে বেশি আয় হচ্ছে এই স্টেশন থেকে, এবং প্রতি মাসেই যেহেতু 1 কোটি টাকার উপরে বেশি আয় হচ্ছে, সেই হিসেবে প্রতি বছরই জুলাই আন্দোলনে মানবতা বিরোধী মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি শহীদুল হক সহ 5 জনকে। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, ট্রাইব্যুনাল আসামিদের বিষয়ে কোনো আদেশ দিয়েছে কিনা এই পর্যন্ত জানাবেন। সৈতি এই মুহূর্তে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতের ঠিক সামনে। আপনি জানেন সকালেই কিন্তু সাবেক আইজিপি শহীদুল হক সহ 6 পুলিশ কর্মকর্তাকে এখানে হাজির করা হয়েছে। মূলত জুলাই আগস্ট যে গণহত্যা সেটা সহ যে মানবতা বিরোধী অপরাধের দায়ে পৃথক 3টি মামলায় তাদেরকে এখানে হাজির করা হয়েছে। এর আগে আপনি জানেন যে মূলত 3টি মামলা আজকে তাদেরকে এখানে হাজির করা হয়েছে। তার মধ্যে একটি মামলা যেটিতে সাবেক এই আইজিপি শহীদুল হক সহ পুলিশের 3 ঊর্ধ্বতন কর্মকর্তাকে আজকে এখানে হাজির করা হয়েছে। সেই মামলাটি হলো 2016 সালে রাজধানীর কল্যাণপুরে একটি জঙ্গি নাটক সাজিয়ে 9 জন যুবককে হত্যা করা হয়েছে। রাষ্ট্রপক্ষের যে প্রসিকিউটর যেমনটা জানিয়েছেন, সেই মামলায় কিন্তু মূলত তাদের 3 জনকে হাজির করা হয়েছে এবং শুনানি শেষে আজকে কিন্তু এই শুনানিটা হচ্ছে তাদেরকে সে মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা সেটা নিয়ে। তো এই মুহূর্তে পৃথক 3টি মামলায় এই মুহূর্তে কিন্তু ভিতরে শুনানি হচ্ছে। এই যে মামলা যেটির কথা বলেছি 2016 সালে যে কল্যাণপুরের যে জঙ্গি আস্তানার নামে 9 জনকে হত্যা করা হয়েছে, সে মামলায় আরও 2 জন যে তারা পুলিশ কর্মকর্তা হলো ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া এবং ডিএমবির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা। এছাড়া অন্যান্য যে 2 মামলা সহ আজকে যে 6 জন এখানে উপস্থিত করা হয়েছে, তারা হচ্ছে সাবেক এএসআই চঞ্চল চন্দন সরকার এবং সাবেক সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এসএম মাইনুল ইসলাম। তো আজকে কিন্তু এটা নির্ধারিত দিন ছিল যে 3টি মামলায় তাদেরকে ঢাকার যে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার এবং গাজীপুর কাশিমপুর কারাগার থেকে তাদেরকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তো আমরা আসলে এখন পর্যন্ত এখানে যেমনটা জানতে পেরেছি যে পৃথক 3টি মামলায় এই মুহূর্তে তাদের শুনানি চলছে এবং শুনানির শেষে কিন্তু ট্রাইব্যুনাল তাদেরকে এই মামলায় আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী যে অপরাধ সেটার দায়ে তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ। তারেক, ধন্যবাদ আপনাকে। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি শহীদুল হক সহ 5 জনকে। সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও টাঙ্গাইল থেকে মহাসড়কের ঈদ যাত্রার প্রস্তুতি সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা বিল্লাল হোসাইন, ইলিয়াস আহমেদ এবং অভিজিৎ ঘোষ। প্রথমে যাচ্ছে নারায়ণগঞ্জে। বিল্লাল, কি কি প্রস্তুতি নিয়েছে হাইওয়ে কর্তৃপক্ষ? এবার ঈদের যাত্রীদের চাপ কেমন থাকতে পারে জানাবেন।
চৈতি, আপনি জানেন যে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট মহাসড়ক হয়ে প্রতি বছর ঈদে যারা রাজধানী ছেড়ে যায় সেই মানুষের চাপ কিন্তু এক সপ্তাহ আগে থেকেই শুরু হয় এবং ইতিমধ্যেই কিন্তু এই ঢাকা চট্টগ্রাম এবং সিলেট মহাসড়কে মানুষ কিন্তু বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং মানুষ যাতে আসলে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্যই হাইওয়ে পুলিশের পক্ষ থেকে তারা মূলত এই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন এবং তাদের এই পুলিশি কার্যক্রম কিন্তু চলমান রেখেছে। আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিন্দেল এলাকা থেকে এই মুহূর্তে একটু দেখাতে চাই যে পুলিশের সদস্যদের এই মহাসড়কে যাতে কোনো যানবাহনগুলো দীর্ঘ সময় থেমে থাকতে না পারে সেজন্যই মূলত তাদের তৎপরতা এবং এই মহাসড়কটি মূলত বিভিন্ন জায়গাতে ইউটার্ন থাকার কারণে গত কয়েক বছর ধরে আসলে নারায়ণগঞ্জের অংশে যে 30 কিলোমিটার রয়েছে অর্থাৎ সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত এখানে আমরা যানজট দেখিনি। এবার কি ধরনের আয়োজন রয়েছে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানবো আর সিমডাল পুলিশ ফাঁড়ি পরিদর্শকের কাছ থেকে আপনারা কি কি ধরনের ব্যবস্থা করেছেন? আমরা ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কে যে সমস্ত স্থানসমূহে আপনার যানজটের আশঙ্কা রয়েছে সেখানে ইতিমধ্যে আমরা ফোর্স ডেপ্লয় করেছি। পাশাপাশি সড়কের বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করতে সক্ষম হয়েছি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থা রয়েছে, পাশাপাশি জেলা পুলিশও আছে। চৈতি, শুনছিলেন যে পুলিশের পক্ষ থেকে তাদের যে এই ঈদ যাত্রায় সার্বিক যে প্রস্তুতি সেটি তারা সম্পূর্ণ করেছেন। তবে যেটি আশঙ্কা করা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফাঁকা থাকলেও ঢাকা সিলেট মহাসড়কে এবার দুর্ভোগের অনেকটা শঙ্কা রয়েছে, কারণ এই সড়কটি মূলত 2 লেনে যানবাহনগুলো চলাচল করে এবং 4 লেনের পাশে নির্মাণ কাজ সেটি কিন্তু এখনো শেষ হয়নি এবং এই 2 লেনের যে যানবাহনগুলো চলাচল তার সঙ্গে অনেক ছোট ছোট 3 চাকার যানবাহন চলাচলের কারণে মূলত এই সড়কটিতে একটি ভোগান্তির আশঙ্কা কিন্তু রয়েছে। এছাড়া বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে সড়ক জনপদ বিভাগের পক্ষ থেকে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হলে এবার কিন্তু সেই তৎপরতাটা নেই, ফলে যানবাহনগুলো বাড়তি যানবাহন মহাসড়কে চলাচলের সময় এখানে বিভিন্ন জায়গাতে খানাখন্দ থাকার কারণে কিন্তু কিছুটা ধীরগতি সৃষ্টি হতে পারে। তবে এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে কোথাও কোনো ধরনের যানজট নেই এবং পুলিশের পক্ষ থেকে তাদের যে সার্বিক আয়োজন সেটি সম্পূর্ণ করেছেন। এই হচ্ছে আমার কাছে 2 মহাসড়ক নিয়ে সবশেষ। আমরা যাব ময়মনসিংহে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, জানাবেন ময়মনসিংহের মহাসড়কের সার্বিক। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 15টি পয়েন্টে এবছর যানজটের আশঙ্কা করছেন প্রশাসন, অর্থাৎ সেই লক্ষ্যে কিন্তু তারা তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু নিয়ে রেখেছেন। অর্থাৎ তারা বলছেন যে ঈদে গরমুখু মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু তাদের যে সর্বোচ্চ প্রস্তুতি অন্যান্য বছরের নেই এবছরও কিন্তু তারা নিয়েছেন। যেহেতু লম্বা ছুটি রয়েছে এবছর ঈদে, সেই লক্ষ্যে কিন্তু একেবারেই মহাসড়কে মানুষের চাপ বেশি বাড়বে, সেই লক্ষ্যে কিন্তু যানবাহনের চাপও বাড়ার সংখ্যা কিন্তু রয়েছে। সেই লক্ষ্যে দীর্ঘ যানজট ভোগান্তির একটি যে সংখ্যা প্রতি বছরেই তাকে এবছরও কিন্তু সেই সংখ্যা আশঙ্কা করছেন প্রশাসন এবং সেই লক্ষ্যে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অন্তত 15টি পয়েন্টে কিন্তু বিশেষ নজরদারি তারা রেখেছেন। অর্থাৎ সেই জায়গাগুলোতে কিন্তু তারা অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ভাসমান যে দোকান রয়েছে সেই দোকানগুলো উচ্ছেদে উদ্যোগ নিয়েছেন এবং এছাড়াও যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বিভিন্ন কলকারখানার গাড়ি যে দাঁড় করানো হয় সেই গাড়িগুলো সরানোর ব্যবস্থাও কিন্তু তারা বলছেন। অর্থাৎ এই 15টি পয়েন্টের মধ্যে আমি একটি পয়েন্টে দাঁড়িয়ে আছি, সেটি হচ্ছে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে। এই পাটগুদাম ব্রিজ মোড়ে কিন্তু আমরা দেখি প্রতি বছর ঈদের আগে কিন্তু 3 থেকে 4 কিলোমিটার জুড়ে কিন্তু যানজট ভোগান্তি সৃষ্টি হয় এবং এই মূর্তিতে কিন্তু কিছুদিন আগেও পুলিশের একটি ভ্রাম্যমাণ টিম তারা অভিযান পরিচালনা করেছেন এবং এখানে কিন্তু ভাসমান দোকানি রয়েছে এবং তারাও বলছেন যে যানজট নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং পুলিশের নির্দেশনা পেলে তারাও কিন্তু এখান থেকে সরে যাবেন। অর্থাৎ সেই বিষয়টি বলছিলেন। আমরা এখানকার যে চালক রয়েছে অর্থাৎ এখানে নেত্রকোনা এবং শেরপুরের গাড়িগুলো কিন্তু রাস্তার দুপাশে দাঁড় করানো হয় এবং প্রতিবারে এই রাস্তার দুপাশে গাড়িগুলো দাঁড় করানোর কারণে কিন্তু আমরা দেখি যে যানজট ভোগান্তি অনেকটাই সৃষ্টি হয়। এতে করে মানুষের চলাচল বিঘ্নিত হয় এবং মানুষ কিন্তু পায়ে হেঁটেও কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারে না, এমন একটি অবস্থা সৃষ্টি হয়। অর্থাৎ প্রতি বছরেই দীর্ঘ যানজটে কিন্তু 4 থেকে 5
5 কিলোমিটার কিন্তু দীর্ঘ যানজট হয় এবং সেই লক্ষ্যে প্রশাসন বলছেন যে এবছর কিন্তু এই মূলটির চারপাশে যে অবৈধ স্থাপনা রয়েছে এবং বাসমান যে দোকান রয়েছে সেটি কিন্তু তারা অচিরেই উচ্ছেদ করবেন সেই বিষয়টি বলছিলেন এবং এখানে যেন গাড়ি দাঁড় না করাতে পারে সেই ব্যবস্থাও কিন্তু তারা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ বলা যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যানজট নিয়ন্ত্রণে কিন্তু তারা পর্যাপ্ত ব্যবস্থা করছেন সেটি আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে যানজট নিয়ে সর্বশেষ। আমরা এই ঈদে গরমুখী মানুষের যানজট ভোগান্তি নিয়ে জানতে এখন চলে যাব টাঙ্গাইলে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। জি ইলিয়াস, আপনি যেমনটি বলছিলেন ময়মনসিংহ থেকে আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় এবং এই বাস স্ট্যান্ডের এলাকায় দেখতে পেরেছি যে ঈদের আর একদিন বাকি থাকলেও আজ থেকে ঘরমুখী মানুষের চাপ রয়েছে, পাশাপাশি পরিবহনের চাপও রয়েছে। তবে এই মহাসড়কটিতে যে অবৈধ পার্কিং রয়েছে সেই অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে জেলা পুলিশ এখনও কার্যকরী উদ্যোগ নিচ্ছে না। তবে যদিও আমরা এখানে দেখেছি পুলিশ থাকলেও এই যে পার্কিং এর বিষয়ে তাদের কোনো উদ্যোগ নেই। পাশাপাশি এই মহাসড়কটিতে এই সকাল থেকেই যানবাহনের চাপ বেড়েছে। গত 24 ঘন্টায় যমুনা সেতুতে প্রায় 22,000-এর অধিক গাড়ি পারাপার হয়েছে, এর থেকে টোল আদায় হয়েছে 2,08,00,000-এর অধিক। তবে সব মিলিয়ে যেহেতু আগামীকাল থেকে ঈদ যাত্রা শুরু হবে এবং এই মহাসড়কে পরিবহনের সংখ্যাও বাড়তে থাকবে এবং এই বাড়ার পাশাপাশি এই মহাসড়কটিতে ব্যস্ততা বেড়ে যাবে। বিশেষ করে এলেঙ্গা থেকে এই যমুনা সেতু পূর্ব পর্যন্ত যে সড়কটি রয়েছে কয়েকদিন আগেই একটি সার্ভিস লেন চালু করা হয়েছে, যদিও সেই সার্ভিস লেন নিয়ে চালকদের মধ্যে এক ধরনের দুর্ঘটনা আশঙ্কা কাজ করছে। তারা বলছেন যে সার্ভিস লেন চালু হয়েছে, দুই পাশের যে শোল্ডার রয়েছে যেখানে মাটি ফেলা হয়েছে সেখানে নরম থাকাতে সেখানে গাড়ি ওভারটেক করতে গিয়ে গাড়ির চাকা সেই সার্ভিস লেন থেকে পাশে পড়লে সেটি উল্টে যাচ্ছে। এই কারণে অনেক দুর্ঘটনাই ঘটছে এই এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত। তবে চালকরা বলছেন যে এই ঈদের যেহেতু আরও বাড়তি গাড়ি এই মহাসড়কটিতে যুক্ত হবে, সেক্ষেত্রে অনেক অপরিচিত গাড়ি কিন্তু এই সব মহাসড়কেতে আসবে এবং এর কারণে কিন্তু দুর্ঘটনার সংখ্যা বাড়তে পারে। তবে প্রশাসন যেটি বলছে যে যেহেতু মহাসড়কটিতে গাড়ির সংখ্যা বাড়বে, পাশাপাশি এই মহাসড়কটিতে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রায় 7 থেকে 750 পুলিশ মোতায়েন থাকবে এই মহাসড়কটিতে যানজট নিরসনে। এছাড়া এই মহাসড়কটিতে যে কোনো দুর্ঘটনা এড়াতে তারা কাজ করবেন বলে এমনটি জানিয়েছে। তবে সর্বশেষ এই মহাসড়কের অবস্থা জানতে আমি যোগাযোগ করেছিলাম জেলা পুলিশ সুপারের সাথে, বারবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি, যে কারণে তাদের যে অবস্থান সেটি জানা যায়নি। তবে টাঙ্গাইলের এই যে মহাসড়কটি রয়েছে এটি উত্তরবঙ্গের 22 জেলার সাথে কানেক্টিভিটি এবং 22 জেলার গাড়ি এই মহাসড়কটিতে প্রবেশ করে এবং এইখান থেকে যাতায়াত করে। তো টাঙ্গাইলের এই মহাসড়ক থেকে সর্বশেষ জানাচ্ছিলাম তথ্য। চৈতি। অভিজিৎ, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল থেকে মহাসড়কের ঈদ যাত্রার প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঈদযাত্রা ট্রেনে স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ। কমলাপুর স্টেশনে সেই পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, এখনো পর্যন্ত কতটি ট্রেন ছেড়ে গেছে, যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। এই মুহূর্তে আমরা রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশন এবং আজকে কিন্তু ঈদযাত্রার প্রথম দিন, আজ 24শে মার্চ যারা নারী টানে বাড়ি ফিরছেন তারা কমলাপুর রেলওয়ে স্টেশনে আসছেন এবং সকাল থেকে একটি ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। যেহেতু আসলে সকালের দিকটাতে এই ট্রেনগুলো আসলে বেশি ছেড়ে যায়, তো আজকে 43 জোড়া আন্তনগর ট্রেন বিভিন্ন জায়গায় যাওয়ার কথা রয়েছে। এছাড়া এইসব ট্রেনে কিন্তু বগি যুক্ত করা হয়েছে, যেখানে প্রয়োজন ছিল সেখানে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া তাদের কাছে এই পর্যন্ত কোনো যাত্রী হয়রানির খবর আসেনি, আমাদের কাছেও কিন্তু যাত্রীরা কোনো হয়রানির খবর বলেনি। আমরা এই পর্যন্ত যতজন যাত্রীর সাথে কথা বলেছি তারা বলছে যে বেশ স্বাচ্ছন্দ্যেই কিন্তু তারা বাড়ি ফিরতে পারছেন। তো এখনো কিন্তু আসলে ঢাকার বেশিরভাগ যে অফিসগুলো রয়েছে সেগুলো কিন্তু ছুটি হয়নি, অর্থাৎ খুবই অল্প পরিমাণে যারা বাড়ি ফিরছে তাদেরই যাওয়ার কথা রয়েছে আজকের দিনে। তো সেই তুলনায় ভিড় কিছুটা
কিছুটা কম রয়েছে এবং আজ শিডিউল বিপর্যয়ের যে কথাগুলো আমরা জানতে পারতাম বিগত বছরগুলোতে, তো এই বছর কিন্তু তেমন কোনো চিত্র দেখা যায়নি। আজ আসলে একটি ট্রেন একটু দেরিতে ছেড়ে গেছে, সেটি হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস। তো সেটি আসলে কর্তৃপক্ষ বলেছে যে এটি কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি, সেটি কিন্তু আসলে ইঞ্জিনে একটি সমস্যা দেখা গিয়েছিল এবং সেটি মেরামত করার পরে 1 ঘন্টা দেরিতে বুড়িমারি এক্সপ্রেস ছেড়ে গেছে। এছাড়া বাকি যে অন্যান্য রুটের ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে সময় মতোই কিন্তু ছেড়ে গেছে। আসলে কোনো ধরনের ভোগান্তির কথা আমরা এখন পর্যন্ত শুনতে পারিনি। তো কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা রয়েছি। তো আপনারা জানেন যে রেলওয়ে কিন্তু ঘোষণা দিয়েছিল যে সারা দেশে যে 43 জোড় আন্তনগর ট্রেন চলাচল করে সেটি কিন্তু চলছে। পাশাপাশি যাত্রীদের চাহিদা এবং চাপ দুটিই কিন্তু বিবেচনা করা হয়েছে। সেক্ষেত্রে অতিরিক্ত বগির পাশাপাশি স্পেশাল ট্রেন চালানোর কথাও কিন্তু ভাবছে রেলওয়ে। তো সকাল থেকে কিন্তু একেবারে স্বাভাবিক এবং স্বস্তিতে স্বাচ্ছন্দ্যে কিন্তু যারা বাড়ি ফিরছে তারা যাতায়াত করতে পারছেন। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদযাত্রার প্রথম দিনের সর্বশেষ খবর। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। ঈদযাত্রায় ট্রেনের স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ এবং সেই খবর জানাচ্ছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। ফুটপাত থেকে শপিং মল, ঈদ ঘিরে জমজমাট, দেশের প্রতিটি জেলার বিপণী বিতান। সে খবর জানাতে জয়পুরহাটের ঈদের কেনাকাটা নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাল করিম রেজা। রেজা, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? কোন ধরনের পোশাকের প্রতি চাহিদা এবার বেশি দেখছেন ক্রেতা বিক্রেতারা, কি বলছে জানাবেন। ধন্যবাদ চৈতি। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের, এটি হচ্ছে পূর্ব বাজার। জয়পুরহাট শহরের এবং জেলার সর্ববৃহৎ কাপড়ের বাজার হিসাবে এই বাজারটি পরিচিত। যদিও নিউ মার্কেটে আমি কিছুক্ষণ আগে নিউ মার্কেটেও গিয়েছিলাম, সেখানকার ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি এবং এই পূর্ব বাজারে এসে আমি কিন্তু ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এবারে কিন্তু মোটামুটি অন্য বছরের চেয়ে এবারে কাপড়ের দাম কিছুটা বেশি ক্রেতারা বলছেন। বিক্রেতারাও দোকানদাররাও কিন্তু তাই বলছেন যে আসলে এবারে একটু যে অন্য বছরের চেয়ে একটু বাজার বেশি। তো সর্বোপরি বলা যায়, তারপরে ক্রেতারা যেটি জানিয়েছেন ঈদ সামনে, তো এটা ঈদে তাদের বাজার বা ঈদের কেনাকাটা করতেই হবে। তো আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলে জানতে চাই যে আপনি তো ঈদের কেনাকাটা করতে আসছেন, তো কি অবস্থা একটু জানাবেন। পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা করতে এসেছি, সকাল থেকে ঘুরছি কিন্তু এখনো তেমন পছন্দনীয় পাচ্ছি না। পছন্দ হলে ইনশাল্লাহ কিনবো। তবে এবারে ঈদের পোশাকের দাম অন্যান্য বাড়ির চেয়ে অনেকটাই বেশি। তো ধন্যবাদ। তো আমি একজন এখানকার দোকানদার বিক্রেতার সাথে কথা বলে জানতে চাই যে আপনাদের এবারে কালেকশন কেমন, দাম কেমন, আর কেমন সারা পাচ্ছেন আপনারা? এবার ঈদে সারারা গারারা মেয়েদের হচ্ছে আপনার গ্রাউন্ড একটু দাম বেশি হলো সমস্যা নাই, কাতারা নিচ্ছে এবং যত দিন মানে ঈদের আসতেছে তত কাতাদের ভিড় হচ্ছে, সমস্যা নাই। পাঞ্জাবি দাম বেশি হলো কাতারা নিচ্ছে, আরো বেচা কিনা ভালো হচ্ছে আর কি। ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানকার যে ঈদের যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু ঈদের মার্কেটে কিন্তু এই সকাল থেকেই এই আপনার এই সন্ধ্যা পর্যন্ত গ্রাম থেকে কাস্টমাররা কিন্তু এখানে বেশি আসেন। আর দিনের মানে সারাদিনই গ্রামগঞ্জের কাস্টমাররা বেশি কিনে থাকেন। আর ঠিক সন্ধ্যার পর থেকে যে আমাদের শহরের কাস্টমারেরা অর্থাৎ কেনাকাটারা বেশি করেন এবং এখানকার যে ব্যবসায়ীরা জানিয়েছেন যে দিন যত যাচ্ছে ততই অর্থাৎ ঈদ যত ঘনিয়ে আসছে ততই কিন্তু ঈদের বেচা কিনা বাড়তেছে এবং ক্রেতাদের সমাগম বেশি হচ্ছে। তারা এখানকার দেশির পাশাপাশি সুতি এবং পাশাপাশি ভারতীয় কিছু ইম্পোর্টের জামা কাপড় তারা কিন্তু এবারে নতুন নতুন কালেকশন করেছেন। তো আরেকজন বিক্রেতার সাথে আমি কথা বলে জানতে চাই যে আসলে আপনারা তো এবারে কালেকশন কেমন আর সারা পাচ্ছেন কেমন? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। এবারে গারারা জামাগুলো বেশি চলতেছে, নায়রা কাট, আলিয়া কাট, এই জামাগুলো গ্রাউন্ড কাট, এগুলো চলতেছে ভালো। ধন্যবাদ। তো সর্বোপরি বলা যায় যে ঈদের বেচা কিনা তারা
মোটামুটি হচ্ছে। তারা যেটি জানিয়েছেন ঈদ যত ঘনিয়ে আসছে এবং এখানকার আইন শৃঙ্খলার কথা যদি বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো। এখানকার পুলিশ সুপার এম.এ. ওহাব, ওনার সঙ্গে আমি কথা বলেছি। উনি যেটি জানিয়েছেন যে ঈদ নির্বিঘ্নে সাধারণ মানুষ যেন, এই জেলার মানুষ যেন করতে পারে এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে ঈদ করতে আসা মানুষেরা তারা যেন নির্বিঘ্নে ঈদ করতে পারে। নিরাপত্তা ব্যবস্থা, ব্যাংক, বীমা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন, পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়েন রেখেছেন। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই ঈদের কেনাকাটার বাজার থেকে সর্বশেষ। আমি এখন চৈতির কাছে চলে যাচ্ছি স্টুডিওতে। রেজা, ধন্যবাদ আপনাকে। এবং জয়পুরহাটের মতো চুয়াডাঙ্গাতেও ঈদ ঘিরে জমজমাট, সেখানকার বিপণী বিতান এবং সেই খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। জানাবেন চুয়াডাঙ্গাতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? বিপণী বিতানগুলোতে কোন ধরনের পোশাকের চাহিদা বেশি দেখছেন এবার? চৈতি, আপনি যেমনটি বলছিলেন যে সেটা কিন্তু সারা বাংলাদেশের মতো কিন্তু চুয়াডাঙ্গাতেও কিন্তু বিপণী বিতানগুলোতে বেশ ঈদ উৎসব শুরু হয়েছে বলা যেতে পারে। কিন্তু দোকানিদের যে অভিমত সেটা হচ্ছে যে এই যে ঈদ মার্কেটে ঈদের যে মানে কাস্টমারের যে চাপ থাকার কথা, সেই চাপ কিন্তু মার্কেটে এখনো পর্যন্ত লাগেনি। অথচ কিন্তু ঈদ কিন্তু বলা যেতে পারে এখন আর সপ্তাহখানেকও দেরি নাই ঈদের যে সময়। তো এখন ঈদের এই শেষ সময়েও যদি কাস্টমারের চাপ না থাকে তাহলে আবার কবে বেচা কেনা হবে এমনটাই তাদের ভিতরে একটা মানে আশা হতো আর কি। তারা বলতে নিরাশই হচ্ছে বলা যেতে পারে। তবে তারা কিন্তু আশা ছাড়ছে না আর কি। আমি যদি আগে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু সমবায় নিউ মার্কেট এবং নিসির বাজার, একই সাথে আপনার হচ্ছে রেল বাজার, আর শাহাবুদ্দিন মার্কেট, আবার যদি বলি আমি আপনাকে, সেটা হচ্ছে যে প্রিন্স প্লাজা আর কি। এইগুলো মিলেই কিন্তু মোটামুটি যে ঈদের যে কেনাকাটা, এই মার্কেটগুলোতে কিন্তু প্রতি বছর হচ্ছে কাস্টমারদের চাপ লেগে থাকে। কিন্তু এবার কিন্তু আমি সব মার্কেটগুলোতেই ঘুরেছি, যে কোনো মার্কেটে কিন্তু কিংবা কোনো বিপণী বিতানগুলোতে কিন্তু যে প্রতিবার যে ঈদের যে মানে দোকানিদের যে ঈদের কাছে বেচা বিক্রি কিংবা কাস্টমারদের চাপ কিন্তু আমরা কিন্তু দেখতে পারিনি। তবে এর ভিতরে আরেকটা মানে খারাপ খবর যেটা দিয়ে থাকি, সেটা হচ্ছে কিন্তু গত বছরের মতো কিন্তু এবারে কিন্তু রেল বাজারে যে ফ্লাইওভার কি ওভারপাস যেটা সেটা কিন্তু এখনো পর্যন্ত নির্মাণাধীন। এই নির্মাণাধীন থাকার কারণেই কিন্তু যে রেল বাজার আলা শাহাবুদ্দিন মার্কেট আর কি, সেই আলা শাহাবুদ্দিন মার্কেটে কিন্তু কোনোভাবেই হচ্ছে বলা যেতে পারে যে বেচা বিক্রি নাই। সে কারণ মূলত এখানে যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে মানে ধুলাবালির কারণেই কিন্তু হচ্ছে আলা শাহাবুদ্দিন মার্কেটে কিন্তু কোনো প্রকার কাস্টমারের চাপ নাই বলা যেতে পারে। আমি একটু একটা দোকানের সাথে কথা বলি। ভাই, আপনাদের এখানে যে বেচা কিনা যে অন্যান্য বাজে বেচা কিনা থাকে, সেই বেচা কিনা আছে কিনা একটু আমাদেরকে জানাবেন। বর্তমান কম, মানে কেমন কম? সীমিত, ওটা বলা যাবে না, কোন বেশি কোন কম হয়, হালকা বাজার এখন একটু বর্তমান। অন্যান্য ঈদের যে সময় আর কি, ঈদের মৌসুমে যে বেচা কেনা হয়, সেই বেচা কেনা সেইটা আছে কিনা এবার? আছে, সেটা আছে। যদিও এই যে দোকানে বললো যে সেই বেচা কেনাটা আছে, সেটা হচ্ছে আজকে তারা দেখতে পাচ্ছে আর কি। কিন্তু আমি কিন্তু বেশ কয়েকটা দোকানের সাথে কথা বলেছি, সেক্ষেত্রে কিন্তু যে দোকানে যে বেচা বিক্রির কথা, সে বেচা বিক্রি কিন্তু নাই বলা যেতে পারে। আচ্ছা, তো আমি আর একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু যে এবার কিন্তু চুয়াডাঙ্গাতে যে অন্যান্যবার যে হচ্ছে এই ভারতীয় যে পোশাক আর কি, ভারতীয় পোশাকের যে আধিপত্য থাকে, সেই ভারতীয় হচ্ছে পোশাকের কিন্তু আধিপত্য নাই আর কি। মূলত কিন্তু দেশি এবং কিছু আছে যে পাকিস্তানি যে পোশাক আছে, পাকিস্তানি পোশাকগুলোর চাপটাই বেশি আর কি। তো আমি আরেকটু যদি জানিয়ে থাকি যে ঈদের এই হচ্ছে বিপণী বিতানগুলোতে যে কাস্টমার এবং দোকানিদের যে নিরাপত্তার জন্য যে ব্যবস্থা, সেই নিরাপত্তার জন্য কিন্তু জেলা পুলিশ কিন্তু বেশ কিছু হচ্ছে পুলিশ সদস্য নিয়োগ করেছে, যাতে কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। সেতু, ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গা থেকে ঈদ বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতু। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সম্পন্ন হয়েছে জাতীয় স্মৃতিসৌধের সৌজন্য বর্ধনের কাজ। এই বিষয়ে আরো জানাতে স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। নতুন বাংলাদেশের প্রথম স্বাধীনতা দিবস, এটি দিবসটি ঘিরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আর কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে জানাবেন।
চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে। এখানে এক সাগর রক্তের বিনিময়ে জাতির যে সূর্য সন্তানেরা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন, জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু পুরোপুরি এখন প্রস্তুত রয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। 26শে মার্চ প্রথম প্রহরে জাতির সূর্য সন্তানদের একে একে প্রথমে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং এরপরে কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতিসৌধ প্রাঙ্গণ, এবং এরপরে কিন্তু লাখো মানুষ জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই স্মৃতিসৌধের যে সৌন্দর্য বর্ধন, ধুয়ে মুছে চকচকে করার কাজ কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, এবং সেই মাহেন্দ্র ক্ষণ কিন্তু এখন গুনছেন যারা এই কাজটিতে নিয়োজিত ছিল বা এই যে সৌন্দর্য বর্ধন করেছে গণপূর্ত বিভাগ, তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে সৌন্দর্য বর্ধনে সেটি কিন্তু তারা সম্পন্ন করেছেন। আমরা গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে 108 হেক্টর একরের উপর নির্মিত এই জাতির গৌরব এবং অহংকারের সৌধটি তারা ইতিমধ্যেই রং তুলি এবং গাছের চারা দিয়ে পুরো স্মৃতিসৌধ চত্বরকে সাজানো, রং তুলির আচরে আচরে প্রতিটি ইটকে নতুন রূপ দেওয়া সহ নানা কাজ কিন্তু তারা সম্পন্ন করেছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তাদের তিন বাহিনী কিন্তু তিন স্তরে কিন্তু নিরাপত্তা তারা নিশ্চিতে কিন্তু এখানে থাকবেন, যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু এখানে এসে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই হিসাবে কিন্তু এখানে প্রতিটি স্তরে কিন্তু তারা নিরাপত্তার চাদরে ঢেকে দিবেন। এখানে স্মৃতিসৌধের ভেতরে যেভাবে স্মৃতিসৌধের ভেতরে সিসি ক্যামেরা স্থাপন থেকে শুরু করে বাহিরে কিন্তু স্মৃতিসৌধের বাহিরে কিন্তু ওয়াচ টাওয়ার নির্মাণ থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি কিন্তু এখানে সম্পন্ন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকধারী ছাড়া কিন্তু সাদা পোশাকে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু নিয়োজিত থাকবেন, যারা বিশেষ করে যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য। এখন বলা চলে যে জাতির যে জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবসের শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। চৈতি, ইমন, ধন্যবাদ আপনাকে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শেষ হয়েছে জাতীয় স্মৃতিসৌধের সৌজন্য বর্ধনের কাজ। এই বিষয়ে সার্বিক বিষয় নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী দেওয়ান ইমন। এখনো পুড়ছে সুন্দরবন, আশেপাশে পানি না থাকায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, সেখানে কি পরিস্থিতি এখন, ক্ষয়ক্ষতি পরিমাণ সম্পর্কে কিছু জানা গেছে কিনা জানাবেন। সুন্দরবনে যে স্থানটিতে আগুন লেগেছে সেই স্থানটি মূলত এই যে ধানসাগর টহল পাড়ির সামনে আমি দাঁড়ানো আছি। এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে কিন্তু সেই 23-এর ছিলা শাপলার বিল এলাকা। সকাল থেকে আমি সেখানে ছিলাম, সেখানে দেখেছি ফায়ার সার্ভিস, বন বিভাগ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা অগ্নি নির্বাপনে কিন্তু কাজ করছে। তবে আগুন নেভাতে যে বিষয়টি সবথেকে প্রয়োজনীয় পানি, সেই পানির উৎস কিন্তু বেশ দূরে, যার কারণে আগুন নেভাতে তাদের খুব বেগ পেতে হচ্ছে এবং ভাটার সময় ভোলা নদীতে কোনো পানি থাকতেছে না, যার ফলে শুধুমাত্র জোয়ারের সময় কিন্তু পানি ছেটাতে পারছে ফায়ার সার্ভিসের। রাতভর ফায়ার সার্ভিস, বন বিভাগ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা কাজ করার কারণে আগুন এখন কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আমরা ফায়ার সার্ভিস খুলনা বিভাগের যিনি সহকারী পরিচালক রয়েছেন মোহাম্মদ আবু বকর জামান, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন আগুন বেশটা নিয়ন্ত্রণে নেই, এখন আর আগুন ছড়িয়ে পড়ার আর কোনো শঙ্কা নেই। তবে বন বিভাগের পক্ষ থেকে এই আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদেরকে জানাতে পারেনি। আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে রাখি, শনিবার কিন্তু বন বিভাগের কলমতেজি এলাকায় আগুন লেগেছিল। সেই আগুন কিন্তু একদিনের মধ্যে নির্বাপন সম্ভব হয়েছে। তবে গতকাল রবিবার যে আগুন এই শাপলার বিল এবং 23-এর ছিলা এলাকায় লেগেছে, সেই আগুন এখন পর্যন্ত নির্বাপন সম্ভব হয়নি। তবে বিকাল নাগাদ হয়তো আগুন নির্বাপন সম্ভব হবে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে জানিয়েছেন। ধানসাগর টহলপাড়ি থেকে এই ছিল আমার কাছে আগুনের সর্বশেষ খবর। চৈতি, সোহান, ধন্যবাদ আপনাকে। সুন্দরবনে আগুনের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস সোহান। আজ অনুষ্ঠিত হবে বিসিবির 19তম বোর্ড সভা। সবশেষ সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আঞ্জুম।
রিফাত, পরিচালনা পর্ষদের এই বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? চৈতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিচালনা পর্ষদ রয়েছে সেই পর্ষদে যে 19তম বোর্ড সভা সেটা কিন্তু আজ সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আপনাকে জানাচ্ছি যে আপনার মাধ্যমে দর্শককে জানাচ্ছি যে বিসিবির যে পরিচালনা পর্ষদের যে সভা সেটি কিন্তু এই মাত্রই ক্যান্সেল করা হয়েছে, অর্থাৎ বিসিবির বোর্ড সভাটি আর হচ্ছে না। আগে থেকেই জানানো হয়েছিল যে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজকে বোর্ড সভা হওয়ার কথা ছিল, দুপুর 12টা নাগাদ শুরু হওয়ার কথা ছিল। কিছুক্ষণ আগে আমাদের এখান থেকে সংবাদ মাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল যে মিটিংয়ে যে ফুটেজ, আমরা যে সংবাদ কর্মীরা যারা ফুটেজ সংগ্রহ করি সেই ফুটেজ সংগ্রহ করার জন্য কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল কয়েকজন সংবাদ কর্মীকে, কিন্তু শেষ মুহূর্তে যখন আমি এখানে দাঁড়ালাম জানতে পারলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে আজকে বোর্ড সভাটা হচ্ছে না, হয়তোবা পরবর্তী কোনো সময় হবে। তবে কি কারণে সভাটি ক্যান্সেল করা হয়েছে সেটাও কিন্তু জানানো হয়নি। তবে আজকে আলোচনার সময় বিসিবির যে বোর্ড মিটিং ছিল সেই মিটিং এর আলোচনা সভা যে মূল এজেন্ডা ছিল সেটা কিন্তু জাতীয় দল কেন্দ্রিক, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তগুলো নিতে পারতো আজকে বোর্ড সভা থেকে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের যে হেড কোচ ফিল সিমন্স তার যে চুক্তি বাড়ানোর কথা ছিল সেটা একটা ইস্যু ছিল, এবং সালাউদ্দিন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন তার চুক্তির মেয়াদ বাড়ানোর একটা কথা ছিল, টি-20 দলের অধিনায়ক কি হবে সেটা নিয়ে একটা হয়তো আলোচনা ছিল। সবকিছু মিলে এই ছিল বোর্ড সভা যে আলোচনার সভা সেটা হওয়ার কথা ছিল। তবে এখন পর্যন্ত যেহেতু আজকে বোর্ড সভাটা হচ্ছে না, তবে পরবর্তীতে হয়তো কোনো এক সময় হবে। তো এই ছিল মূলপুর থেকে আমার কাছে সর্বশেষ বোর্ড সভার খবর। চৈতি। রিফাত, ধন্যবাদ আপনাকে। আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিসিবির 19তম বোর্ড সভা, সে বিষয়ে জানাচ্ছিলেন সবশেষ খবর আমাদের সহকর্মী রিফাত আঞ্জুম। এবং এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।